21 শতকে একদিকে যেমন বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি ঘটছে, একদিকে যেমন পৃথিবী তত্তর করে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এক শ্রেণীর মানুষ বড় খাদ্যাখাদ্যের বিচার শুরু করেছে। সেই প্রেক্ষিতেই আজকে আমাদের আলোচনা। শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ, কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন, ক্যান্সার ছড়িয়ে পড়েছে, আর খেতে পারেন না। একদিন রাত্রে শুনলেন নরেন্দ্রনাথ, শরৎ এবং কালী এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নরেন্দ্রনাথ উত্তর জীবনে স্বামী বিবেকানন্দ, শরৎ স্বামী শারদানন্দ এবং কালী স্বামী অবেদানন্দ। শ্রীরামকৃষ্ণ ভাবলেন আসলে তার শরীর তো ভেঙে যাচ্ছে, এরা হয়তো বুঝতে পেরেছেন আর থাকবেন না বেশি দিন, তাই পূর্বাশ্রমে ফিরে গেছেন। পরের দিন সকালবেলায় দোতলায় কাশীপুরের যে ঘরটিতে তিনি থাকতেন সেখানে শরৎ এসে পৌঁছেছেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, তোরা কাল কোথায় গিয়েছিলি? শরৎ বললেন, গিয়েছিলাম পিরুর হোটেলে। সেখানে কি হলো? বললেন, নরেন নিষিদ্ধ পক্ষীর মাংস আর মোগলাই পরোটা অর্ডার দিল। নিষিদ্ধ পক্ষীর মাংস মানে মুরগির মাংস। তখন বাড়িতে মুরগির মাংস চলতো না এবং মুরগির মাংস খাওয়াটা একটা অমার্জনীয় অপরাধ ছিল। বললেন, তোরা কি করলি? বললেন, আমি মুখে দিয়েই ফেলে দিলাম। কালী কি করলো? বললো, খেয়েই বমি করে ফেললো। আর নরেন কি করলো? শারদানন্দজি ভাবছেন, শরৎ ভাবছে যে ঠাকুরের তো মেজাজ ভালো নেই, ফলে নরেনকে হয়তো এই নিয়ে তিনি খুব গালাগালি দেবেন বা বলবেন, তুমি বাড়ি চলে যাও, তোমাকে থাকতে হবে না কাশীপুরে। এই সময় নরেন সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন আর ঠাকুর জিজ্ঞেস করে যাচ্ছে, নরেন কি করলো বল? শরৎ বলল, আগে সে তো নিজেরটা খেলোই, আমাদেরটাও খেয়ে ফেলল। শ্রীরামকৃষ্ণ একগাল হেসে বললেন, এ শালা ঠিক কাজ করেছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। সেই একটি সংস্কারহীন মন স্বামীজির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। স্বামীজি খাদ্যাখাদ্যের বিচার করতেন না। যখন আমেরিকা থেকে ফিরলেন, সবাই জিজ্ঞেস করলো, স্বামীজি আপনি তো 4 বছর আমেরিকায় রইলেন, কি খেলেন ও দেশে? কারণ ভারতবর্ষে, কলকাতায় বিশেষ করে ব্রাহ্মণদের প্রশ্ন ছিল যে স্বামীজি কি খেয়েছেন, অখাদ্য কুখাদ্য নিশ্চয়ই খেয়েছেন। স্বামীজি কোনো উত্তর দিলেন না, বললেন, যা পেতুম তাই খেতুম। প্রশ্নকর্তাদের মধ্যে একজন ছিলেন নরেন্দ্রনাথ সেন। তিনি ইন্ডিয়ান মিরর কাগজের সম্পাদক ছিলেন, স্বামীজির পরিচিত ছিলেন। তিনিও এই প্রশ্নটি করেছিলেন যে আপনি কি খেতেন ও দেশে? স্বামীজি নানা সময় নানা কিছু খেয়েছেন। অনশনে, অর্ধাসনে দিন কাটিয়েছেন। যখন তার পিতা মারা যান বিশ্বনাথ দত্ত, তখন দত্ত পরিবারে নিদারুণ দারিদ্র্য নেমে আসে। শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পর যখন বরানগরে সকলে গিয়ে থাকতে শুরু করেন, তরুণ সন্ন্যাসীরা, তাদের একটা পরনের সর্বজনীন পোশাক ছিল, ঘরে সবাই কৌপিন পরে থাকতেন, আর খাওয়াটা ছিল অদ্ভুত। একটা বড় বাটিতে তেলাকুচোর ঝোল আর সাথে ভাত, 1 গ্লাস ভাত মুখে দেওয়া আর বুড়ো আঙুল চুবিয়ে সেই তেলাকুচোর ঝোল চুষে চুষে খাওয়া, এই ছিল বিবেকানন্দের খাওয়া। তারপর যখন ভারত পরিভ্রমণে বেরিয়েছেন, একেবারে গরিব মানুষের কাছে টিক্কর খেয়েছেন, মুসলমানটির দাওয়া শশা খেয়ে প্রাণ বাঁচিয়েছেন। আবার রাজারাজদের বাড়িতে যখন গেছেন, তখন তার ভালো খাবার জুটেছে। আমেরিকায় যখন গেছেন, তখন আমেরিকায় খাবারের সঙ্গে তার পরিচয় ঘটেছিল এবং তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আমেরিকায় খাবারের, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার সবই স্বামীজি খেয়েছেন। এবং খাবার যেহেতু কোনো সংকীর্ণতা স্বামীজির ছিল না, যখন আমিষ পেয়েছেন আমিষ খেয়েছেন, যখন নিরামিষ পেয়েছেন তখন নিরামিষ খেয়েছেন। হেনরিয়েটা মুলার তিনি নিরামিষ খেতেন। স্বামীজির চিঠিতে তার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজিকে লিখছেন, তুমি গ্রামে কাজ করতে যাবে, যদি প্রয়োজন বোঝো তাহলে আমিষ খাওয়া ছেড়ে দেবে, নিরামিষ খাবে। অতএব খাওয়ায় কিছু এসে যায় না। স্বামীজির আসল কথা ছিল, সেই আধ্যাত্মিক মানুষ যে মানুষ পরের যন্ত্রণায় কাঁদতে পারে, যে মানুষ পরের কথা ভাবতে পারে এবং চোখের জল মুছিয়ে দেওয়াটাকে মনে করে তার আসল ধর্ম। স্বামীজি বলছেন যে এভরি সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন and the goal is to manifest this divinity by controlling nature, external or internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. This is the whole of religion, the doctrines of dogmas,
দ্য রিচুয়ালস অফ টেক্সট, দ্য টেম্পলস অফ ফর্মস আর বাট সেকেন্ডারি ডিটেলস। আসলে নিজের অক্ষমতা থেকে, নিজের সীমাবদ্ধতা থেকে, নিজের ত্রুটি থেকে মুক্ত হয়ে যাওয়ার নামই আধ্যাত্মিকতা। তাতে যদি আমার আমিষ খেতে ভালো লাগে, আমি আমিষ খেয়েই মুক্ত হয়ে যাব। যদি নিরামিষ খেতে ভালো লাগে, আমি নিরামিষ খেয়েই মুক্ত হব। সেটি ছিল মূল কথা। একদল মানুষ এখন মনে করেন যে আমাদের যারা পৌরাণিক চরিত্র, কৃষ্ণ, রাম বা ভগবান বুদ্ধরা সবাই নিরামিষ খেতেন। কৃষ্ণ এবং রাম এরা ব্রাহ্মণ ছিলেন না। বুদ্ধদেব রাজার বাড়িতে জন্মেছিলেন, তার শরীরের যখন চলে যায় তখন তিনি শূকরের মাংস খান, ফুড পয়জনিং হয়, তাতেই তার শরীর চলে যায়। রামকে আমরা দেখব যে হরিণ মারছেন, ফলমূল খাচ্ছেন, এইভাবেই তার দিন চলেছে। রাজার ছেলেরা কখনো নিরামিষ খেত না, রাম রাজার ছেলে ছিলেন। তাই খাদ্যাখাদ্যের দিকে অতটা মন দিতে নেই। স্বামীজি বলছেন, দেখো, চড়াই পাখি নিরামিষ খায় কিন্তু বছর বছর বাচ্চা হয়, আর সিংহ আমিষ খায় কিন্তু 12 বছরে একবার তার সন্তান প্রসব করে সে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, তোরা ওপার বাংলা থেকে এসছিস, খুব মাছ কচ্ছপ খাবি, যা পাপ হবে আমার। সবাইকে তিনি অনুপ্রাণিত করছেন, তার কারণ তিনি বিশ্বাস করতেন যে প্রোটিনটা দেহে খাওয়া প্রয়োজন। স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত তিনি ব্যবস্থা করেছিলেন যে স্কুল থেকে এসে স্বামীজি পাঁঠার মাথা খাবেন। ভুবনেশ্বরী দেবীকে তিনি প্রায় বলতেন যে আসলে বিলুবাবুকে এমনভাবে খাওয়াতে হবে যেন সে প্রোটিন পায়। তারপর সরলা দেবী চৌধুরীকে একটি চিঠিতে স্বামীজি লিখছেন যে যতদিন না প্রোটিনের কোনো সাবস্টিটিউট বেরোচ্ছে ততদিন প্রোটিন খেতেই হবে। বিবেকানন্দ খুব ভালোবেসেছেন একেবারে ফ্রায়েড পোচ খেতে, সেটা তিনি খেতেন। স্বামীজির যে 12ই জানুয়ারি জন্মদিন হয়, সেদিন বেলুর মঠে তার ঘরে ব্রেকফাস্ট টেবিল সাজানো হয় এবং সেই টেবিলের মধ্যে নানা রকম সুখাদ্য থাকে, আমিষ সুখাদ্য থাকে, ফল থাকে। স্বামীজি সব কিছু খেতেন, সব কিছু খেয়ে তিনি হজম করতে পারতেন। তাই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, এ শালা ঠিক কাজ করেছে। যদি তিনি ছুত মার্গী হতেন, এটা খাবো না, ওটা ছোবো না, ওখানে মিশবো না, ওখানে যাব না, এদের সঙ্গে কথা বলবো না, সাদারা সব নেচ্ছ, ওরা কিছু জানে না, শুধু ধেই ধেই করে নাচতে পারে, তাহলে আমেরিকা স্বামীজিকে নিত না। তিনি ভারতবর্ষের প্রথম অ্যাম্বাসাডার। ভারতবর্ষের কথা তিনি বিদেশে বললেন, ভারতবর্ষের মানুষের কথা, তার ইতিহাসের কথা বললেন। এবং যদি কোনো রকমের সংকীর্ণতা তার মধ্যে থাকতো, তাহলে আমেরিকানরা ওইভাবে স্বামীজিকে গ্রহণ করতো না। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, আমার বড় দোষ, আমার একটি দোষ, আমি বড় অসাম্প্রদায়িক। সীমাহীন আকাশের মতো স্বামীজি ছিলেন, সমুদ্রের মতো গভীর ছিলেন। যারাই তার সংস্পর্শে এসছে তারাই তার ব্যক্তিত্ব থেকে মুগ্ধ হয়েছে। এই ব্যক্তিত্ব তৈরি হয়েছিল, সমাজটাকে আষ্টে পৃষ্ঠে নিজের মধ্যে বেঁধে ফেলেছিলেন স্বামীজি। আজকে এই অবধি রইল।